সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইতিহাসের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশ নামক এই ভূখণ্ডের রাজনীতি ও অর্থনীতির উন্নয়নে নতুন দর্শন তিনি হাজির করেছিলেন। তারই কারণে ইতিহাসের একটি বাক্যে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছিলাম। আমরা আজকের বিষয়বস্তু ঠিক করেছি জিয়াউর রহমানের জীবন, রাজনীতি ও দর্শন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 250 ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় 15 মাস পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন অতিথিকে। তারা হলেন শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, এবং মেহেদী হাসান পলাশ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন শামসুজ্জামান দুদু। মেহেদী হাসান পলাশ একটু পরেই যোগ দেবেন। আমরা চলে যাচ্ছি আলোচনায়। জনাব দুদু, আপনি বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং আমরা জানি যে আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেও বেশ কিছু সময় রাজনীতি করতে সুযোগ পেয়েছেন। তো সব কিছু মিলে আমরা আজকে যে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে জিয়াউর রহমানের জীবন, দর্শন এবং রাজনীতি, এই বিষয়ে আপনার সাথে যে আলোচনা প্রথমে করতে চাই সেটি হচ্ছে যে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, কিন্তু আপনি কেমন দেখেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে? জি, আপনাকে ধন্যবাদ। শহীদ জিয়াউর রহমানের আজকের এই দিনে 19 তারিখ তার 89তম জন্মদিন। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আসলে মহামানব ছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে, না যারা স্বাধীনতা হারা, অধিকার হারা, যারা গরিব মানুষ বলতে যা বোঝায়, দেশে বিদেশে যে যেখানে আছে, তিনি তাদের প্রতিনিধি হিসাবে, তাদের মানুষ হিসাবে উল্লেখিত। যেখানেই আমরা দেখেছি অভাব অনটনের ঘটনা, সেখানে তিনি প্রাসঙ্গিক। এই দিনে তার জন্মদিন হলেও তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশকে এবং সারা বিশ্বকে তিনি জানিয়েছেন বাঙালি এবং বাংলাদেশি এরা একটি অনন্য জাতি, সংগ্রামী জাতি, যুদ্ধের জাতি, যারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে, কারোর দয়ার দান হিসাবে গ্রহণ করেনি। যেটা 47 আমরা জানি, টেবিলে আলোচনার মধ্যে দিয়ে স্বাধীনতা বলতে যেটা বোঝায় তারা অর্জন করেছিল। কিন্তু 71 সালের যে মুক্তিযুদ্ধ, যার ঘোষক শহীদ জিয়া রহমান, সেই শহীদ জিয়া রহমান শুধু ঘোষণা করেছেন তা না, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। তার সহকর্মীদের নিয়ে শত শত, হাজার হাজার না, লক্ষ লক্ষ শহীদ হয়েছে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে। প্রায় 2 লক্ষের ঊর্ধ্বে আমাদের মা বোনরা তার আবরু হারিয়েছে, সম্মান হারিয়েছে। এই যে বিশাল একটা ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা, যে ঘোষণা, যে লড়াই, যুদ্ধ, তা আমার দৃষ্টিতে এই অনন্য কৃতিত্বের শিষ্যমণি হচ্ছে শহীদ জিয়া রহমান। জিয়া রহমান আমার দৃষ্টিতে প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি। যদিও অনেকে মনে করে 17 এপ্রিল মেহেরপুরে আমনাকননে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যে সরকার, সেই সরকার শপথ নিয়েছিল, এটা সত্য, শপথ নিয়েছিল। কিন্তু 26শে মার্চের দিবাগত রাত্রে, 25শে মার্চে বাঙালি জাতির উপরে যে আক্রমণ পাকিস্তানি হানাদার বাহিনী করেছিল, যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, তারপরে সবাই কিন্তু প্রত্যাশা করেছিল তৎকালীন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিবেন। কিন্তু বলতে খারাপ লাগে, তারপরেও বলতে হয় সত্যটা। অনেকেই বলে যে তার মানে শেখ মুজিব সাহেবের সুটকেসটা গুছানোই ছিল। 25শে মার্চে নির্মমভাবে যেমন হত্যাকাণ্ড হয়েছে, তেমনি তিনি পাইপ খাচ্ছিলেন, তখন পাকিস্তানিরা এসে তাকে যেতে বলেন, তিনি চলে যান। কিন্তু তার আগের কিছু ঘটনা ছিল। সেই ঘটনাটি হচ্ছে মিস্টার তাজউদ্দিন আহমেদ
সন্ধ্যার পরে রাত্রে 8টা-9টার দিকে তার কাছে গিয়েছিলেন। খন্দকার একজন সেনা বিমান বাহিনীর একজন তার বই লিখেছেন স্বাধীনতা পূর্বপর বইতে, পাবনার মানুষ। তিনি লিখেছেন যে তাজউদ্দিন সাহেব গিয়েছিলেন এবং শেখ মুজিবের সঙ্গে আলাপ করেছিলেন এবং একটা টেপ রেকর্ডার তার মানে শেখ সাহেবের সামনে ধরেছিলেন যে বঙ্গবন্ধু কিছু বলে যান, আজকে এমন হতে পারে তারা আপনাদের গ্রেফতার করতে পারে, তা আমরা যাতে কিছু দিয়ে মানে জাতিকে কি বলবো কিছু বলতে পারি। কিন্তু তিনি কিছুটা উত্তেজিত হয়ে তাজউদ্দিনকে বলছিল, তুই কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাতে চাস, তুই কি আমাকে ফাঁসিতে ঝোলাতে চাস, যা পালা, নিজের জীবন বাঁচা, পালিয়ে যা, নাকে তেল দিয়ে ঘুমাগা, যা। মানে তিনি এই যে ভয়ঙ্কর আক্রমণ বাঙালিদের উপরে, পাকিস্তানিদের, ঘরে ঘরে আগুন জ্বলছে, ঘরে ঘরে তারা হতারে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, জগন্নাথ হল সহ অসংখ্য ছাত্র কর্মী নেতা, আমাদের শিক্ষক, পরম শ্রদ্ধেয় শিক্ষক সেদিন নিহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, যদিও পরবর্তীতে তার দল দাবি করে তিনি প্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন, করেননি। 25শে মাসের পর 26শে দিবগত রাত্রে কালুরঘাট বেটার থেকে সেই জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার আগে ওই রিভোল্ট বলে তিনি বিদ্রোহ করছিলেন সেনাবাহিনীতে। দুদু ভাই, আমরা এই জায়গায় একটু অন্য আলোচনা, এই রিলেটেড আলোচনায় যেতে চাই। জিয়াউর রহমান তিনি তার প্রথম জীবনে তিনি সেনা ছিলেন, একজন সামরিক বাহিনীর সদস্য ছিলেন, সেনা অফিসার ছিলেন, এবং বাংলাদেশের এই যে স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় তিনি কিন্তু তুলনামূলক জুনিয়র অফিসার। কিন্তু তিনি একজন জুনিয়র অফিসার হওয়ার পরেও কেন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রয়োজনটা অনুভব করলেন এবং তিনি কেন ঘোষণা করলেন, এই যে কেন এই বোধটা বা তার চেতনাটা, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ, ধারণা, জানা, আপনার বোঝা কি? আমার কাছে মনে হয় যে মানুষের মনটা, মস্তিষ্ক, ভাবনা, চিন্তা, স্বপ্ন, এটা সব মানুষ সবসময় একই রকম হয় না, একইভাবে ভাবতে পারে না, একইভাবে স্বপ্ন দেখতে পারে না। অনেক ছাত্রকে নিচু ক্লাসে অনেকে প্রশ্ন করে যে তুমি কি হতে চাও, অনেকে ঠাস করে উত্তর দেয় যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কবি হব। আবার অনেকে আছে হাঁকে তাকিয়ে থাকে, সে বলতে পারে না, মানে তার ওই ভাবনা এখন নেই, মানে সৃষ্টিই হয়নি তার মধ্যে, সে ভাবতে পারেনি। হয়তো জিয়া রহমান খেলোয়াড় ছিলেন, একসঙ্গে খুব ভালো ফুটবল খেলতেন, ক্রীড়াঙ্গনে তার ছাত্র জীবনে কথা দেখলে দেখা যাবে। তো তখন থেকেই আমার ধারণা যে ওই যে খেলার মধ্যে যারা থাকে, অর্থাৎ একটা প্রতিযোগিতা, খেলা কিন্তু একটা প্রতিযোগিতার ব্যাপার, একটা ব্যাপার আছে, ওই জায়গা থেকেই তিনি হয়তো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন, একসময় সামরিক বাহিনীতেও গেছেন। আর সামরিক বাহিনীতে পাকিস্তানিরা সাধারণত শুধু সাধারণ মানুষকে বঞ্চিত করেনি, চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত্রে তারা ওয়েস্ট পাকিস্তানের কর্তা ব্যক্তিরা, ওদের হাতেই তো পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও তাদের যে প্রাপ্য, যেটা তাদের পাওনা, সেটা ওয়েস্ট পাকিস্তানের থেকে তুলনামূলক 56% ছিল তো ইস্ট পাকিস্তানের মানুষ, সেটা পেত না। এমনকি সামরিক বাহিনী তো যারা ছিল তারাও সেই সময় বঞ্চিত ছিল নানান প্রমোশনের ক্ষেত্রে, নানা ক্ষেত্রে। এই জায়গাটাই কিন্তু মানে সব সেক্টরে আলোচনা হতো, হয়তো সীমিতভাবে হলো যারা পছন্দের যেসব সামরিক কর্মকর্তা, জুনিয়র সিনিয়র, তারা কিন্তু এই ঠারে ঠুরে আলোচনা করতো, বিভিন্ন পত্রিকা বইও এইগুলো পাওয়া যায়। জিয়া রহমান সাহেব বিশেষ করে বাঙালির উপরে এই যে নির্যাতন, নির্মমতা, তাদের মানে প্রয়োজনীয় চাকরি, মানে ভারসাম্যহীনতা, এটা তিনি তার নজরে এসেছিল বলে আমার ধারণা। এবং একটা সময় তিনি পাকিস্তানি, বিশেষ করে যখন 70-তে একটি দল ইলেকশনে যেতে, তারপরও তাদের হাতে ক্ষমতা দিতে পাকিস্তানের যে অনীহা, সেটিও সামরিক বাহিনীর সদস্যরা সহজভাবে নিতে, দেশবাসী তো নেয়ই নাই। কারণ
একটা দলকে তারা ভোট দিয়েছে, সে তার হাতে ক্ষমতা দিবে, তারা পাকিস্তান পরিচালনা করবে, এটা দেয়। উপরন্তু আপনার মার্চ মাসের 25 তারিখে যে আক্রমণ করে বাঙালি জাতির উপরে ইস্ট পাকিস্তানে, তখন তো ইস্ট পাকিস্তান, সেই আক্রমণটা কেউই সহজভাবে নিতে পারে না। শহীদ জিয়া রহমান এই যে ভাবনা, নানান দিক থেকে বোঝা যায় তিনি এর জন্য মানসিক দিক থেকে তৈরি হয়েছিলেন। প্রথম জানা যায়, শোনা যায় পাকিস্তানের মধ্যে যে বিদ্রোহ, রিভোল্ট, শহীদ জিয়া রহমান একটা ড্রামের উপর উঠে তখন এটা রিভোল্ট করছিল এবং তার কমান্ডিং অফিসারকে তখন কিন্তু গ্রেপ্তার করছেন, পরে তাকে খুনও করে হত্যাও করেছিলেন সবাই রায়ের ঘোষণা, বিচারের প্রেক্ষিতে। এবং সেখান থেকেই কিন্তু তিনি কালুরঘাটে যান এবং তিনি রাষ্ট্রপ্রধানের মানে দাবি করেই কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কারণ তখন তো শেখ মুজিব নাই, সবাই তো পালিয়ে যার যার মতো করে, কেউ ইন্ডিয়ায় গেছে বা কেউ লুকাইছে। স্বাধীনতা ঘোষণা করতে আমার কাছে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার কাছে খুব অবাক লেগেছে যে এত আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, যেমন তাজউদ্দিন সাহেব বিচক্ষণ একজন নেতা ছিলেন, তিনি তার নেতার প্রতি অনুগত ছিলেন, খন্দকার মুশতাক ছিলেন, অনেকে ছিলেন, এমনকি যেমন সেই সময় সিরাজুল আলম খান, অনেক জানা বুঝা মানুষ, ছাত্রলীগের সেই সময় ডাকসু ছাত্রলীগের আসম রপ্ত সবাই ছিলেন। আমার কাছে মনে হয়েছে এইরকম একজন, এইগুলো আমি আওয়ামী লীগ ঘরানার কথা বললাম, এর বাইরে ছিল কিন্তু বামপন্থীরা। বামপন্থীদের দুটো অংশ ছিল, একটা অংশ এই যুদ্ধকে বা এই আক্রমণকে পাল্টা কিছু করতে হবে, তারা এটা মানে ওইভাবে ভাবতে পারে না। কিন্তু আরেকটা অংশ তো ছিল, তারা তো স্বাধীনতা ঘোষণা করতে পারত, তারা করেন। সেই ক্ষেত্রে শহীদ জিয়া রহমানের যে উদ্যোগ এবং যে সাহসিকতা এবং ঘোষণা, এটা আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে তিনি করছেন এমনটা ভাবার কোনো কারণ নাই। এই জায়গায় আমার কাছে, আপনার কাছে মনে হয় যে তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত সামরিক গোয়েন্দা বিভাগে কাজ করেছিলেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দা বিভাগে। এই যে গোয়েন্দা বিভাগে কাজ করার অভিজ্ঞতা, এই সমস্ত বিষয়ও কি তাকে কোনো সাপোর্ট দিয়েছিল স্বাধীনতা ঘোষণা করা বা ওই রাতে ওই সময়? আপনার এই কারণে যারা গোয়েন্দা বাহিনীতে থাকে সাধারণত তারা খুব গভীরের প্রশ্নগুলো তাদের সামনে আসে, তাদের কাছে পরিষ্কার থাকে, কারা বঞ্চিত, কারা উপেক্ষিত, কাদের উপর নির্যাতন করা হচ্ছে, আর কারা অন্যায়ভাবে সুযোগ নিচ্ছে, এবং যোগ্যতা ছাড়াই যারা বড় বড় সুবিধা ভোগ করছে। এটা কিন্তু ওই গোয়েন্দা সেকশনের চুলছেড়া বিশ্লেষণটা তাদের কাছে থাকে। জি দুধ ভাই, আমরা এই জায়গা থেকে যদি আরেকটু পরবর্তী পর্যায়ে যাই, বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হলো, বাংলাদেশের রাজনীতি হলো, তারপরে সেই সময়কার অর্থনীতি, সেই সময়কার সমাজনীতি, সেই সময়কার বাস্তব পরিস্থিতি, প্রেক্ষাপট, সমস্ত সব কিছুর পরে 1975 সালের যে ঘটনা, শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু এবং আদার ঘটনা, তার পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি বা রাষ্ট্র ক্ষমতা আসলেন। তো এই যে তার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা আসা বা রাজনীতিতে আসার মাধ্যমে খুব মৌলিক এবং গুণগত কি পরিবর্তন মানে এসেছিল, যার কারণে জাতি, বাংলাদেশের মানুষ তাকে এতভাবে স্মরণ করে বা স্মরণ করতে পারে? যেমন আপনি যদি 72-এর 10 জানুয়ারি শেখ মুজিব দেশে আছেন এবং বলা যায় যে সমগ্র জাতি, সব রাজনৈতিক দল এই মুক্তিযুদ্ধের অংশীদার ছিল, শ্রেণী পেশার মানুষ অংশীদার ছিল। যেমন জিয়া রহমান বা যে সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা কোনো রাজনৈতিক বিবেচনা এটা করেনি। তারা এটা মানে তাদের দায়িত্ব জাতির প্রতি, দেশের প্রতি, মানবতার প্রতি, এই বিবেচনাতে তারা আসছিল। অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য সেক্টরে যেসব মানে শ্রেণী পেশার মানুষ, তারাও কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। অনেক হয়তো রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল না। এমনকি আওয়ামী লীগের বাইরে ন্যাব ভাসানী, ন্যাব মুসাফর থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, তারাও কিন্তু তাদের অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু শেখ মুজিব 10 জানুয়ারি দেশে ফিরে আসার পরে এককভাবে তিনি সরকার গঠন করেন। যে সময়টা জাতীয় সরকারের প্রয়োজন ছিল, সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের কনসেপ্টে যারা আস্থা বিশ্বাস ছিল রাখে, তাদেরকে তিনি ডেকে নিতে পারতেন। তিনি তা করেননি। কমপ্লিটলি যে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ বলে দাবি করে, তারা বর্ডারের ওপাশে থিয়েটার রোডে সরকার পরিচালনা করছে, ওই পাশে বসে।
মুক্তিযুদ্ধের সঙ্গে তারা রণাঙ্গনে যুদ্ধ করছে এরকম খুব একটা নজির দেখা যায় না। যেমন এখানে কাদের সিদ্দিকী সাহেব, মানে বেসরকারি বললাম, উনি এই টাঙ্গাইলে বসে বসে মুক্তিযুদ্ধ করছেন। ওখানে জিয়া রহমান বাংকারে থেকে যুদ্ধ করছেন। খালেদ মোশাররফ, মানে মঞ্জুর সাহেব, তারা পাকিস্তান থেকে অনেকে ফিরে, মানে সামরিক কর্মকর্তারা এই দেশে কিন্তু ভারতে থাকে নাই, তারা মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী লীগের এটা জানা যায়, এই যে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক সাহেব, তোফায়েল আহমেদ, মুজিব বাহিনী বলে একটা বাহিনী করছিলেন, ওমানের নেতৃত্বে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন। তো ওরা প্রশিক্ষণ নিতে নিতে মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছিল, আর ঢুকার সুযোগ পায়নি। ঢুকিয়ে যখন সুযোগ পাইছে তখন যুবলীগ গঠন করছিল। তো স্বাভাবিক কারণে মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি মুক্তিযোদ্ধা করেছে, এদেরকে নিয়ে যদি উনি সেই সময় সরকার গঠন করত, অর্থাৎ জাতীয় সরকার গঠন করতেন, তাহলে প্রেক্ষাপট অন্যরকম হতো। কিন্তু সেটা তিনি করেননি তো বটে, উপরন্তু তিনি রক্ষী বাহিনী গঠন করছেন। নিয়মিত পুলিশ বা সেনাবাহিনী থাকার পরে আধা সামরিক বাহিনী স্টাইলে একটি রক্ষী বাহিনী নাম যেটা বাহিনী করেন, এবং সেই বাহিনী শেখ মুজিব, আওয়ামী লীগ এবং তার সরকারের বিরোধিতা যে কেউ করলে হয় তাকে গুম করা হয়েছে, নাই তাকে হত্যা করা হয়েছে, তার নাই নিখোঁজ হয়েছে। তো ওই সময় কথিত আছে ন্যাব বাসানি, তারপরে জাসদ, নবগঠিত জাসদ, সেই সময় কমিউনিস্ট পার্টি, এদের সংখ্যাই অধিকাংশ হত্যা করা হয়েছে। এমনকি 73 আমি ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র, আমিও ওই সময় মানে ছাত্র ইউনিয়নের রাজনীতি করার কারণে, তখন তো বিএনপি হয় নাই বা ছাত্র দল হয় নাই, শেখ মুজিবের বিরোধিতা করার কারণে আমি 1 বছর জেলে থাকছি। আমার একটাই চাচা, তার বড় ছেলে, আমার আপন চাচতো ভাই সিরাজুল ইসলাম, এটা আমার অঞ্চলে এখনো জানে মানুষ, গুম হয়েছে, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আজ পর্যন্ত ফেরত আসেনি। এখন গুম না, এটা কিন্তু সেই সময় এটা শেখ হাসিনার আমলে না, এটা স্বাধীনতার পরে 1 বছর পরে এই গুম, 72 সালে, এটা 73 সালে, 2 বছর পরেই এই ঘটনা। অর্থাৎ সেই সময় যে অব্যবস্থাপনা, নির্মমতা, ওটা ভাবা যাবে না। এর 73-এর পরেই চলে আসে 74-এর দুর্ভিক্ষ, ভয়ঙ্কর অবস্থা। তারপরে 75-এর 25শে জানুয়ারি পার্লামেন্টে শেখ মুজিব প্রধানমন্ত্রী ঢুকলেন, বেরিয়ে আসলেন আজন্মের রাষ্ট্রপতি হিসাবে, বাকশাল গঠন করলেন। তার রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটাও নিষিদ্ধ করলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ। একটা মাত্র দল তিনি গঠন করলেন, বললেন, সেটি হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। সকল সংবাদপত্র তিনি বাতিল করলেন 4টি বাজে। দুদু ভাই, আমরা এই নিয়ে আরো আলোচনা করব। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি টেবিল টকে, আপনারা আমাদের সঙ্গে আছেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন দর্শন এবং রাজনীতি নিয়ে। আলোচনায় রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু ভাই, আপনি বলছিলেন যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে আওয়ামী লীগ একাই দল, মানে সরকার গঠন করলো, অথচ প্রয়োজন ছিল সেই সময় জাতীয় সরকারের। আমার প্রশ্ন হচ্ছে যে সে সময় আওয়ামী লীগ তো একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 1970 সালের নির্বাচনে বিজয়ী হয়েছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। তো সেক্ষেত্রে সব কিছু যদি পর্যালোচনা করে দেখা যায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা আসন থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে আওয়ামী লীগের লোকজনই আসবে, পাশ করেছিল ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে তারা যদি ওইভাবে সরকারটা গঠন করে ফেলে, তাহলে কি সেটা জাতীয় সরকারের রূপ পায় না মোটামুটিভাবে? পাকিস্তানি প্রেক্ষাপটে নির্বাচনে জয়লাভ আর যুদ্ধ উত্তর স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট এক না। পার্থক্যটা কি? পার্থক্য 100 ভাগ। পাকিস্তানের তিনি সমৃদ্ধি, অগ্রগতি, পাকিস্তানের উন্নয়নে তিনি নেতৃত্ব দেবেন, এই প্রচারণাতেই শেখ মুজিবুর রহমান তখন ভোট চেয়েছিলেন এবং ভোট পেয়েছিলেন। পাকিস্তানে কিন্তু পাকিস্তান তো ভেঙে ফেলছেন তিনি। যদি উনি বলেন যে না, তিনি ভাঙেন নাই, জিয়া রহমান বা মুক্তিযোদ্ধারা ভেঙেছেন, তাহলে তো তার পাকিস্তানে থেকে যাওয়া উচিত ছিল। বা আওয়ামী লীগ সরকারের যেটা যুদ্ধের মাঠে তৈরি করেছিল, সেটা তাজউদ্দিন সাহেব, তার পরিণতি পরে আরো ভয়ঙ্কর হয়েছিল।
তিনি দল থেকে বিতাড়িত হয়েছিলেন, মন্ত্রী পদ থেকে প্রথম যদি কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা সরকারের অপমানিত হয়ে থাকে শেখ মুজিব জীবিত অবস্থায়, সেটা হচ্ছে তাজউদ্দিন সাহেব হয়েছিল। তা আমি যেটা বলতে চাচ্ছি যে যুদ্ধের আগের পরিস্থিতি আর যুদ্ধের পরের পরিস্থিতি এক ছিল না। যুদ্ধের আগে যদি উনি মনেও করতেন যে আওয়ামী লীগের সময়, তাহলে একটা গণভোট করতে পারতেন। যুদ্ধে তো নেতৃত্ব দেননি। ঠিক আছে দুদু ভাই, আমরা অন্য একটু আলোচনা যাই। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে যে আলোচনা আরও করতে চাই সেটি হচ্ছে তিনি একটি নতুন রাজনৈতিক দর্শন দিয়েছিলেন এবং তার বিখ্যাত 19 দফা কর্মসূচি আছে। এই যে তার রাজনৈতিক দর্শন এবং 19 দফা, তার সমন্বয়টা কিভাবে হয়েছে এবং তার রাজনৈতিক দর্শনের একেবারে মৌলিক যে বিষয়গুলো আপনি তুলে ধরতে চান সেগুলো কি হতে পারে? প্রথম কথা হচ্ছে যে তিনি যে অনন্য সিদ্ধান্ত নেন 75-15 আগস্ট পরবর্তী সময় ক্রমান্বয়ে, সেই পরিবর্তনের ধারার একটা সময় গিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং সেই রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরে, এটা লক্ষণীয়, কিন্তু তিনি গণভোটের আয়োজন করেছিলেন। গণভোটের পরে তিনি প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার মানে আপনি কি এখানে এ কথাও কি মিন করতে চাইছেন, বলতে চাইছেন যে 71 সালে মুক্তিযুদ্ধ হওয়ার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলো তখন যে গণভোটটা দেয়নি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরপরই তিনি সেই গণভোটটা দিয়ে সেই রকম রাজনীতি করলেন? না, গণভোট শুধু না, মানে যুদ্ধ, এমনকি মানে শেখ মুজিবের যে সপরিবারে নিহত হওয়া এবং পরবর্তী পরিস্থিতি, এটা কিন্তু ধাপে ধাপে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আর ওখানে নিরঙ্কুশভাবে তারা একক বিবেচনায় কিন্তু সবকিছু দখল নামায় নিয়ে আসেন। কারণ শেখ মুজিব কোনো রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দেননি, কোনো সেক্টরে উনি ছিলেন না। বলা যেতে পারে উনি বাসার থেকে সসম্মানে তাকে পাকিস্তানে নিয়ে গেছিল। যদি রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা, তাহলে পরে তাজউদ্দিন সাহেব যেমন প্রধান ছিলেন বা শহীদ নুরুল ইসলাম, তারাও বলতে হবে তারাও রণাঙ্গনের যুদ্ধে ছিলেন না, ছিলেন থিয়েটার রোডে। ইতিহাস ওইটাই বলে। তো সেই কারণে ওই প্রেক্ষাপটে আর এই প্রেক্ষাপটে যদি গণতন্ত্রই হয়, তাহলে জনমতে আপনাকে মতামত নিতে হবে। সেই মতামত ওই সময় নেওয়া হয়নি। বলতে পারেন যে যুদ্ধে তো জয়লাভ করছে, উনি তো জয়লাভ করেননি, উনি সেই সময় কোনো সেক্টরে ছিলেন না। এইভাবে কি দেখা যায় তখন আওয়ামী লীগ জয়লাভ করেছে? আওয়ামী লীগ জয়লাভ করেছে এটা আমার কাছে মনে হয়নি। কারণ সবাই আওয়ামী লীগ করতো, মানে যুদ্ধে যারাই ছিলেন তারাই আওয়ামী লীগ করতেন, এটা আবার ভুল হয়ে যাবে। সেই সময় মৌলানা ভাসানীর দল ছিলেন, মুজাফফরের দল ছিলেন, কমিউনিস্ট পার্টি ছিলেন। আমি যদি ছোট আঙ্গিকে অন্যান্য ছোট ছোট দলের কথা নাও বলি, এরা কিন্তু পাকিস্তানের প্রেক্ষাপটে জাতীয় ভিত্তিক রাজনৈতিক দল ছিল এবং তারা মুক্তিযুদ্ধের সপক্ষে ভূমিকা রেখেছে এবং হাজার হাজার মুক্তিযুদ্ধের সঙ্গে তারাও ছিলেন এবং তারাও শহীদ হয়েছিলেন। তো তারা তো কেউ ছিল না, সব বাতিল হয়ে গেছে, সব মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধুমাত্র ক্ষমতা দখল করছে আওয়ামী লীগ। জি জনাব শামসুজ্জামান দুদু, আমরা আপনার কাছ থেকে আরও শুনবো ইনশাআল্লাহ, আশা করছি। তো দর্শক, এরই মধ্যে আমাদের আরেকজন অতিথি, যিনি মেহেদী হাসান পলাশ, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট, তিনি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক, আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। আজকে আলোচনার বিষয় ছিল পলাশ ভাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন এবং রাজনীতি, আর এর সাথে গাজায় যুদ্ধবিরতি যে হয়েছে এটা খুব সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এটা নিয়েও একটু আলোচনা করব। তবে আপনার কাছ থেকে প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনতে চাই সেটি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলা হয় যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? কি বলবেন আপনি? মানে আমি আপনার ধন্যবাদ প্রথমত সিরাজ ভাই, আপনাকে এবং এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে আপনি একটা কথা বললেন যে বলা হয় জিয়াউর রহমান বহুদলীয় মানে গণতন্ত্রের প্রবক্তা, আসলে এটি বলা হয় না, এটি ইতিহাসে প্রতিষ্ঠিত। এটি প্রতিষ্ঠিত স্বাধীনতার পরে যেই বহুদলীয় গণতন্ত্রকে বাকশালের মাধ্যমে কবর দেয়া হয়েছিল, এমনকি আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করে দেয়া হয়েছিল বা ব্যান করে দেয়া হয়েছিল, জিয়াউর রহমান এসে যখন বহুদলীয় রাজনীতি শুরু করলেন এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে ওপেন করলেন, তখন অন্যান্য সমস্ত রাজনৈতিক দল মানে মাঠে এসেছে এবং কাজেই এটা মানে এটা ইতিহাস, কাজে বলা হয়
আসলে না, এটা অবিতর্কিত বা এটা বিতর্কের মধ্যে রাখার কোনো সুযোগ নেই, এটা প্রতিষ্ঠিত। শুধু তিনি মানে যে বহুদলীয় রাজনীতির মানে প্রবক্তা সেটা নয়। আপনি জানেন যে বাকশালের সময় 4টি দলীয় পত্রিকা রেখে বাকি সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান এসে সমস্ত পত্রিকা ওপেন করে দেন। আপনাকে একটা কথা বলি, এখন এই যে রিসেন্টলি আলোচনা হচ্ছে যে স্বাধীনতার সময়, স্বাধীনতার শুরুতে আপনার প্রবাসী সরকার যখন গঠন হয়, প্রবাসী সরকার গঠন করার আগে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার শর্ত হিসাবে একটি চুক্তি বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছিল, 7 দফা চুক্তি। এই চুক্তি প্রথম প্রকাশিত হয়েছিল মৌলানা ভাসানীর হক কথায়। এই হক কথায় এই চুক্তিটা প্রকাশিত হওয়ার পরে হক কথা বন্ধ করে দেওয়া হয় এবং মৌলানা ভাসানী, যাকে শেখ মুজিবুর রহমান মানে পিতার মতো শ্রদ্ধা করতেন, তিনি হাজার চেষ্টা করেও শেখ মুজিবের জীবদ্দশায় এই হক কথার মানে প্রকাশ করতে পারেন নাই। শেখ মুজিবের মৃত্যুর পরই এই হক কথা প্রকাশিত হয়েছে এবং বাকি সমস্ত মানে গণমাধ্যমগুলো প্রকাশিত হয়েছে। এবং একই সাথে আমি আপনাকে আরও একটা কথা বলি যে জিয়াউর রহমানের সময় শেখ হাসিনা ভারতে থাকতেই আওয়ামী লীগের সভাপতি হয়েছেন এবং জিয়াউর রহমান লোক পাঠিয়ে তাকে নিশ্চয়তা দিয়েছেন। নিশ্চয়তা দেওয়ার পরে তিনি বাংলাদেশে ফিরেছেন। কাজেই এই জিনিসগুলো কিন্তু মানে প্রতিষ্ঠিত কথা। এটা বলা হয় বলে এটাকে বিতর্কের মধ্যে, সন্দেহের মধ্যে রাখার কোনো সুযোগ নেই। আপনি তাই বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে বাকশালকে কেন্দ্র করে এত কথা, এত বিতর্ক, এত আলোচনা এবং এর সাথে যারা জড়িত তারা তো সে বাকশাল করে পরে তাদের অনেকেই কি আওয়ামী লীগ ফেরত চেয়েছিল, এমনটা কি মনে হয়? না, বাকশালের পরে তো আওয়ামী লীগ এসছে আপনার একটা ভিন্ন প্রেক্ষাপটে। কারণ বাকশাল হয়েছে একটা প্রেক্ষাপটে আর আওয়ামী লীগ হয়েছে একটা প্রেক্ষাপটে। কারণ একটা মাঝখানে একটা বিপ্লব হয়ে গেছে, হ্যাঁ, 15ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের পরে বাকশাল বা বাকশাল পূর্ব যে ধ্যান ধারণা, ওই ধ্যান ধারণার সম্পূর্ণ কবর হয়ে গেছে। 15ই আগস্টের পরে 7ই নভেম্বর যখন জিয়াউর রহমান বন্দি দশা থেকে সিপাহী এবং জনতা তাকে উদ্ধার করে নিয়ে এসে তাদের মানে প্রত্যাশা বা ওই যে আমি মেজর জিয়া বলেছি সেই যে একটা আস্থা তার প্রতি ছিল এবং 65 সালের যুদ্ধে যে জিয়াউর রহমান তৎকালীন দেশের প্রতি যে বীরত্ব দেখিয়েছিল, এই সামগ্রিক বিচারে জিয়াউর রহমান তখন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচাইতে জনপ্রিয় অফিসার। তো তাকে কিন্তু ওই মানুষের প্রত্যাশার জায়গা থেকে সিপাহী এবং জনতা তাকে বন্দি দশা থেকে এনে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিলেন। তো রাষ্ট্র ক্ষমতায় বসানোর পরে জিয়াউর রহমান আসার পরে যে নতুন এই যে বিপ্লবের পরে একটা বিপ্লবী চেতনা থাকে, এখন যেমন একটা চেতনার কথা আমরা বলছি, সেই যে বিপ্লবী প্রেক্ষাপট ছিল, সেই বিপ্লবী প্রেক্ষাপট ছিল বহুদল, বহুমত, বাক স্বাধীনতা, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, সমস্ত বিভাগের যে স্বাধীনতা বা মুক্তির কথা, সেই মুক্তির কথা যেই চেতনা, সেইখান থেকে আসলে এই মানে আওয়ামী লীগের বা অন্যান্য রাজনৈতিক দলের বা সকল রাজনৈতিক দলের ফিরে আসা, এটার সাথে মানে কারোর চাওয়া বা না চাওয়ার বা পূর্বের ধারণার কোনো মিল নেই। জি দুদু ভাই, মেহেদী হাসান পলাশ যেমন বলছিলেন, তিনি 1975 সালের ঘটনাবলীকে বিপ্লব বলে আখ্যায়িত করলেন। আপনার দৃষ্টিতে কি, আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? একটা বিপ্লব কিন্তু সমাজের একটা অনেক বড় পরিবর্তন ঘটিয়ে দেয়, যেটা এই যে 24শে জুলাই আগস্টের বিপ্লব এটা বলা হচ্ছে, বা পৃথিবীর যে সমস্ত জায়গায় আরও বিপ্লব হয়েছে তার সাথে মিল রেখে বা তার প্রেক্ষাপটের সাথে 75 সালের ঘটনাবলীর বিপ্লবের যে প্রেক্ষাপট, এরকম কি মনে হয় আপনার কাছে? বিপ্লবী ঘটনা কি বলা যাবে? 71 সালে মুক্তিযুদ্ধ পাকিস্তান ভেঙে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র জন্ম হয়েছে। এখানে এক সাগর রক্ত দেখা দিয়েছে। স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ 71 সালে মুক্তিযুদ্ধে। কিছুদিন পর যারা ক্ষমতায় আসে তারা স্বাধীনতা কেড়ে নেয়, তারা গণতন্ত্র কেড়ে নেয়, তারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। পরবর্তী সময়ে এটা আরও জাস্টিফাই করার জন্য এক দল তৈরি করা হয়। অর্থাৎ পাকিস্তানে যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ছিল সেটাও এই সময় প্রেক্ষাপটে ছিল না, মানে 15 আগস্টের আগ পর্যন্ত। এবং একেবারেই এক ব্যক্তি, মানে ওখানে স্লোগানে ছিল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
মানে সে ছাড়া কেউ নাই। এমনকি ফজলক মনি ওই সময় যুবলীগের চেয়ারম্যান ছিল, ওই তারই ছেলেটা ইয়ে ছিল এই আমাদের ঢাকা ব্যারিস্টার তাপস। তো তার বক্তব্য ছিল আমরা আইনের শাসন চাই না, মুজিবের শাসন চাই। মানে ব্যক্তির কতটা পূজারি ছিল। তো এটার পরিবর্তনকে মানে ৭১ মুক্তিযুদ্ধের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে গ্রাস করা হয়। সেটা যখন আবার ভেঙে পরিবর্তনের একটা নতুন দিক উন্মোচিত হয়, সেটা কি গণতন্ত্র আবার ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়। স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকারকে আপনি ফিরে আসা দেখা দেয়। সেখানে যত বিতর্কই থাক, যেমন আওয়ামী লীগের মতো সংগঠন যেটাকে কবরস্থ করেছিল শেখ মুজিব, একেবারে মাটি চাপা দিয়েছিল, সেটিও কিন্তু শেষ জিয়া রহমানের সময় আবার ফিরে আসলো। সেটি শুধু না, সকল রাজনৈতিক দলে আবার ফিরে আসলো। ৪টি বাতের সকল সংগঠন এই ৪টি খালি শেখ মুজিবের গুণগান করবে, তার সরকারের, তার দলের। সেটা বাইরে যা সংবাদপত্র ছিল। এবং সেই সময় সাংবাদিকরা, আমি যতটুকু জানি, প্রতীকী প্রতিবাদের জন্য সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে মানুষের জুতো পালিশ করছে। এটা প্রতিবাদ ছিল শেখ মুজিবের বিরুদ্ধে, যে সেই সময় অনেক সিনিয়র সাংবাদিকরাও এটা মেনে নিতে পারে নাই। তো এই যে প্রতিবাদ, এই যে মানে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আপনি যে দৃষ্টিভঙ্গি নেন না কেন, বিপ্লবের বাইরে নিয়ে যেতে পারবেন না। একেবারে আগাগোড়া পরিবর্তন। শুধু মানে আপনার কথায় ওটা বিপ্লবী ঘটনা ছিল। যাই হোক, শুনছি দর্শক, আমরা দেখছি টেবিল টক, আপনারা দেখছেন টেবিল টক। আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং মেহেদী হাসান পলাশ। আমরা একটি বিরতি নিচ্ছি, আবারও খুব স্বল্প সময়ের ভেতরে আমরা ফিরে আসছি, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও, আপনারা দেখছেন টেবিল টক। কথা বলছি জিয়াউর রহমানের জীবন দর্শন এবং রাজনীতি নিয়ে। আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। জনাব পলাশ, আমরা জিয়াউর রহমানের রাজনীতির বিভিন্ন দিক, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। আমি এ পর্যায়ে আপনার কাছ থেকে ছোট্ট একটা আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে যে আমাদের দর্শকদেরকে আপনি এই আলোচনাটা শোনাবেন। সেটি হচ্ছে যে জিয়াউর রহমানের সময় বলা হয় যে একটা সবুজ বিপ্লব ঘটেছিল, তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন। আমি আবারও বলছি, বলা হয়, আপনি আপনার মতো করেই বলবেন। এবং সেই বিপ্লবের কারণে গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল, এটাও বলা হয়। আমি বলছি, এই বিষয়টি নিয়ে আপনি কীভাবে বলবেন, কি বলবেন? আপনি যে সবুজ বিপ্লব বা জিয়াউর রহমানের সময়ে যে অর্থনীতির কথা বলছেন, সেই অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। মানে জিয়াউর রহমান কোথায় পেয়েছিলেন অর্থনীতিটা? স্বাধীনতার পরে আমরা ৭২, ৭৩, ৭৪ সালে যেই দুর্ভিক্ষেও আমরা দেখেছি, রাস্তায় মানুষকে আপনারা দেখেছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে আছে, তখন তো মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে গবেষকদের বিভিন্ন ছবিতে দেখেছেন রাস্তায় মানুষ মানে বমি খাচ্ছে, রাস্তায় মানুষ আপনার কচু ঘেঁচু যা পাচ্ছে তাই খাচ্ছে। তো সেই দুর্ভিক্ষে যেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, দেশের অর্থনীতি যখন একেবারে কিছুই ছিল না, সেই রকম একটা জায়গা থেকে এসে জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেছিলেন। সেই হাল ধরে তিনি দেখলেন বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তাহলে বাংলাদেশের প্রাণ হলো কৃষি এবং কৃষক। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তো বাংলাদেশকে বাঁচাতে হলে কৃষি এবং কৃষকের উপর প্রাধান্য দিতে হবে। তিনি তার অংশ হিসেবে একটা কাজ করলেন, যে কৃষিতে বিপ্লব আনতে হলে আমাদের এইখানে যে প্রচলিত মানে কৃষির যে ধ্যান ধারণাগুলো আছে, সেই ধ্যান ধারণা ভেঙে আধুনিক কৃষি এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রবর্তন করতে হবে। সে কারণে তিনি ইন্টারন্যাশনাল যে কৃষি যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোতে বাংলাদেশের কৃষি এবং কৃষক নিয়ে যারা গবেষণা করেন, সেই সমস্ত লোকদেরকে সেখানে পাঠিয়ে সেখান থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে তিনি দেশে আনলেন। এরপরে তিনি এই যে মানে আমাদের তো যেহেতু প্রাকৃতিকভাবে আমরা নির্ভর নদী সেচের উপরে, এই পানি প্রিজার্ভের জন্যে তিনি খাল কাটা কর্মসূচি শুরু করলেন। জি, এই শুধু তাই না, এই জায়গায় আমি আর একটু যোগ করি। আমার ছোটোবেলায় দেখা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই সময় যে শ্যালো মেশিন, ডিপ টিউবওয়েল মাঠে মাঠে বসলো, এবং যে শীতকালে যে সমস্ত জমি ধান কাটার পরে পড়ে থাকতো, সেই সমস্ত জমিতে চাষ হতে থাকলো। এবং আমি নিজের কানেই শুনেছি তখন যে কৃষকরা বলতো, এরকম গান গাইতে শুনেছি যে খাটনি করে লাগাও এরি ধান, আল্লাহ বলে
ও ভাইদের কষ্ট হবে কেন। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমি নিজেই দেখেছি এই যে সেচ ব্যবস্থা চালু হলো মাঠে মাঠে, এবং খালকাটা কর্মসূচি তো দেখেছি, এবং এই যে ইরি ধান, বিভিন্ন উন্নত প্রজাতির ইরি ধান চাষ হলো এবং সেটা বড় ফসল হিসেবে আসতে পারে। না, একটু আপনার এখানে ভুল হলো। জিয়াউর রহমান এই স্যালো মেশিনের যে প্রযুক্তি, তিনি সেটার উপরে যান নাই। হ্যাঁ, কারণ স্যালো মেশিন মাটির নিচের যে পানি তুলে ফেলা, এটাতে আলটিমেটলি একটা ক্ষতি করে। জিয়াউর রহমান আমাদের যে নদীগুলোর পানি একটা সময় প্রচুর থাকে, একটা সময় নদী শুকিয়ে যায়, জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে জিকে প্রকল্প, আপনার নর্থ বেঙ্গলে বরেন্দ্র প্রকল্প, এর মধ্য দিয়ে তিনি এই যে বর্ষাকালে যে প্রচুর পরিমাণ পানি পাওয়া যায়, এই পানি এই খালের মধ্যে তিনি রিজার্ভ রাখার চেষ্টা করলেন বা উদ্যোগ নিলেন, এবং সেই পানি পরবর্তীকালে শুষ্ক মৌসুমে তিনি সেচের কাজে ব্যবহার করলেন। এবং এই খাল কাটার জন্য তিনি সারা বাংলাদেশের তরুণ এবং যুবকদেরকে তিনি নিজে খালি গায়ে গেঞ্জি গায়ে, আপনারা তার ছবি দেখেছেন, তিনি খাল কেটেছেন এবং তরুণ এবং যুবকদেরকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি খাল কাটিয়েছেন। এটার জন্য আমাদের জাতীয় বাজেটের খুব বেশি মানে প্রয়োজন হয় নাই, অথচ এটা একটা বিরাট বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের মধ্য দিয়ে তিনি যে এই যে খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে তিনি যখন একটা প্রাকৃতিক পানির রিজার্ভার তৈরি করতে পারলেন, এবং সেই রিজার্ভারের মধ্য দিয়ে একদিক দিকে যেমন পানির রিজার্ভার সেচের কাজ চলছে, আবার মৎস্য উৎপাদনটা আবার বেড়েছে। এই যে মানে খাল কাটার যে রিজার্ভারটা তৈরি হলো, এই রিজার্ভারের পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের জমিগুলো ছিল দুই ফসলি, সেই জমি হঠাৎ করে 3 ফসলি হয়ে গেল। জি হয়েছিল, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপনি যে জিকে প্রজেক্টের কথা বলেন, সেটা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ওই এলাকার প্রজেক্ট একটা, আবার বরেন্দ্র প্রজেক্ট আরেকটা। কিন্তু এই যে এই পাশে যশোর, নড়াইল, খুলনা, এই যে বৃহত্তর একটা অঞ্চল, এই অঞ্চলে কিন্তু এই রকম কোনো প্রজেক্ট ছিল না, যার কারণে আমি দেখেছি যে ওই সময় ডিপ টিউবওয়েল শ্যালো মেশিন বসানো হয়েছে এবং সেটা ক্ষতির কোনো কারণ হয়নি। এই কারণে যে আমাদের ফসলের উৎপাদন কিন্তু বেড়েছিল ব্যাপকভাবে এই প্রজেক্ট নেওয়ার কারণে। এবং আমি শুনেছি খুবই একজন এই সংশ্লিষ্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার কৃষি মন্ত্রী তখন ছিলেন, বা এই পানি বিষয়ক গবেষক, ঠিক আমার মনে পড়ছে না, তার কাছ থেকে বিশ্ব ব্যাংক অথবা কৃষি যে সংস্থা, আন্তর্জাতিক কৃষি সংস্থা, তার কাছে একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু ইচ্ছা করে এই রিপোর্টটা দেরি করে দেওয়া হয়েছিল যাতে আমাদের এই ডিপ টিউবওয়েল বসানোর কর্মসূচি না মার খায়। আমি আপনাকে বলি যে দেখেন, এই যে মানে আমাদের স্বাধীনতার পরবর্তীকালে যখন এই অবস্থাটা, তো লুটপাটের কারণে, আপনার প্রতিবেশীদের লুটপাট, এখানকার লুটপাটের কারণে বাংলাদেশকে বলা হলো বটমলেস বাস্কেট বা বটমলেস কেস। সেইখান থেকে সবুজ বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান মিরাকলের মতো বাংলাদেশের খাদ্য সম্পূর্ণ তৈরি করলেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে জিয়াউর রহমানের সময় কিছু কিছু খাদ্যশস্য রপ্তানি পর্যন্ত হয়েছে। তো এই যে একটা বিরাট ঘটনা জিয়াউর রহমান করেছেন, শুধু আমরা খাল কাটা যদি বলি তাহলে তার প্রতি আবার একটু অন্যায় করা হবে। তিনি মাঠের পর মানে গ্রামে মানে একেবারে হেঁটে হেঁটে বেরিয়েছেন, একটা সাধারণ গ্রামে একটা কৃষকের বাড়িতে তিনি বসেছেন, বসে বলেছেন যে আপনার মুরগি রান্না করে দেন, আপনার নাই, এরপরে মুরগি পালবেন, আপনার গাছের একটা ফল খেতে চেয়েছে, ডাব দেন, ডাব আছে, এরপরে আপনি নারকেল গাছ লাগাবেন, হ্যাঁ একটা ফল খেতে চেয়েছেন, ফল গাছ লাগাবেন। এই যে আমি পরের বার আসলে আমি কিন্তু এই ফলটা খাবো, এর পরের বার আসলে আমি কিন্তু আপনার কাছে এই মিষ্টি কুমড়ার তরকারি খাবো। এই যে একজন প্রেসিডেন্ট তার দাওয়ায় বসে বলছেন যে আমি এর পরে আসলে আমি কিন্তু আপনার বাড়িতে মিষ্টি কুমড়ার তৈরি মিষ্টি কুমড়া রান্না খাবো, আপনার মুরগি বা আপনার গরুর দুধের খাবো। এর ফলে মানুষের মধ্যে একটা দারুণ চেতনা এবং জাতীয়তাবোধ তৈরি হলো, মানে ভালো লাগা তৈরি হলো, স্পৃহা তৈরি হলো। এই স্পৃহা থেকে মানুষ কিন্তু সবাই সব জায়গা থেকে আপনার যে সমস্ত পতিত জমি, যে আঙিনাগুলো মানে সবজি ফলের গাছে নানা জায়গায় ভরে উঠলো, মাছগুলো আপনার পুকুরের মাছ খাবো না, আমি অন্য কোথাও মাছ খাবো, আপনার পুকুরের মাছ খাবো। তো প্রেসিডেন্ট এসে আপনার পুকুর না, এর পরের বার ঠিক আছে, আপনার এর পরের বার এসে আপনার পুকুরের মাছ খাবো। এই কারণে কিন্তু মানুষের মধ্যে যে একটা চেতনা তৈরি হলো, সামগ্রিকভাবে আপনার মাছের উৎপাদন বলেন, দুগ্ধ উৎপাদন বলেন, কৃষি উৎপাদন বলেন, অন্যান্য সব উৎপাদনের মধ্য দিয়ে একটা প্রকৃত সবুজ বিপ্লব তৈরি হয়েছে। এবং ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে এই মানে গ্রিন রেভলিউশন এটা নিয়ে অনেক মানে রিপোর্ট তৈরি হয়েছে, এবং অনেক বিদেশিরা দেখতে এসেছে যে এত অল্প সময়ের মধ্যে জিয়াউর রহমান কী করে
এই মিরাকল বাংলাদেশে জি মেহেদী হাসান পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আলোচনা করেছেন। দুদু ভাই, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন নিশ্চয়ই যে গাজায় যুদ্ধবিরতি আজকে থেকে কার্যকর হলো। গাজায় যে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছিল, হামলা চালিয়েছিল, গত 15 মাস ধরে যুদ্ধ চলেছে সেখানে, তারপরে আজকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে স্থানীয় সময় সকাল 11টায়, এবং এখন পর্যন্ত আমি সর্বশেষ খবর যা জানি তাতে যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। যুদ্ধবিরতির এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হামাস বা ফিলিস্তিনি যোদ্ধারা যে 15 মাস ধরে ইসরায়েলের মতো একটা শক্তির বিরুদ্ধে লড়াই করলো, এই বিষয়টিকে কিভাবে দেখছেন একটু যদি বলেন। এটা একটা অসম যুদ্ধ বলবো, কিন্তু এই অসম যুদ্ধ আমাদের গাজাবাসী ফিলিস্তিনি ভাই বোনরা যেভাবে আত্মত্যাগের মধ্য দিয়ে মাথা নিচু তারা করে নাই, তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 40 থেকে 50 হাজার নারী, পুরুষ, শিশু, মানে বৃদ্ধা তারা আত্মহতি দিয়েছে। কিন্তু ইসরায়েলের কাছে তারা মানে চিরাচরিত নিয়মে যেটা তারা করে এসছে সেই লড়াই তারা করেছে। আমার কাছে এইখানেও কিন্তু আজকে হঠাৎ করে মনে হচ্ছে শহীদ জিয়া রহমানের কথা, এই গাজার প্রসঙ্গ উত্থাপন করলেন। একসময় ইরান ইরাকের যুদ্ধের মধ্যস্থকারী হিসাবে কিন্তু শুধু ভূমিকা রাখেননি, মধ্যপ্রাচ্যে তার যে গ্রহণযোগ্যতা, তার যে ব্যক্তিত্ব, তার যে প্রজ্ঞা, সেটা সেই সময় সাংঘাতিকভাবে সমদ্রিত হয়েছিল। এবং একাধিকবার আমাদের শহীদ জিয়া রহমানের আহ্বানে ইয়াসের আরাফাত কিন্তু বাংলাদেশে এসেছে এবং ভাই হিসাবে জড়িয়ে ধরেছে। তো মুসলিম বিশ্বে এখনো শুধু ইসরায়েল বা ফিলিস্তিনে ওই জায়গায় না, আপনি সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, শেখ মুজিবের কিন্তু ক্ষমতা নেওয়ার পরে তার মৃত্যু অবধি অনেক দেশই কিন্তু স্বীকৃতি দেয়নি। শহীদ জিয়া রহমানের সময় থেকে কিন্তু শুধু স্বীকৃতি না, যত রকম সাহায্য সহযোগিতা সব তারা এগিয়ে আসছে। তো এই যে কূটনীতিক প্রভাব, এই যে মুসলিম দেশ তো অনেক নেতাই ছিলেন, কিন্তু শহীদ জিয়া রহমানকে যেভাবে তারা গ্রহণ করছিল, এখনো আপনি মক্কা শরীফে আছে যেখানে এই যে আপনি বলছেন যে এই যে মুসলিম বিশ্ব, বিশেষ করে মিডল ইস্টার কান্ট্রিগুলো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে গ্রহণ করেছে, কি কারণে এই গ্রহণযোগ্যতা তার? এটা নেতৃত্ব, এটা প্রজ্ঞা, এটা মানে তার উদারতা, তার বিশ্বাসযোগ্যতা, তার প্রতি যে আস্থা, এটাই তো নেতৃত্বের অন্যতম দিক। জি দুদু ভাই, আপনার কাছে শুনলাম মেহেদী হাসান পলাশ, আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। আপনার কাছ থেকে আমরা এই গাজা যুদ্ধ বিষয়ে একটু আলোচনা শুনতে চাই। সেটি হচ্ছে যে আপনার কি মনে হয় যে এই যে যুদ্ধবিরতি কার্যকর হলো, এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে, ইসরায়েল কি মনে হয় যে এই যুদ্ধবিরতি ঠিকভাবে বাস্তবায়ন করতে দেবে? কি মনে হয়? আমি কাল রাতে নেতানিয়াহুর যে মানে যুদ্ধবিরতি সংক্রান্ত যে ঘোষণাটা আমি লাইভ শুনেছি সিএনএনে। তো উনি কিন্তু একটা কথা বলেছেন যে ইসরায়েলের যে কোনো সময় এই যুদ্ধে আবার ফিরে আসা অধিকার তারা সংরক্ষণ করে। কাজেই এইটা, আর আমি ইসরায়েল এমন একটা রাষ্ট্র, আপনি তাকে কখনোই বিশ্বাস করতে পারেন না, সে নীতি নৈতিকতার কোনো কিছুর ধার সে ধারে না। যদি ধরতো তাহলে এরকম একটা জেনোসাইড এরকম বিশ্বে আর কোথাও, মানে এরকম একটা ধ্বংসযজ্ঞ দ্বিতীয় বিশ্বযুদ্ধেও কোনো জনপদে, কোনো একক জনপদে ঘটেছে কিনা আমার জানা নেই। এখন প্রশ্নটা হলো যে তারপরেও এই যে ইসরায়েল বলছে, মানে দুদু ভাই ঠিক বলেছেন যে এটা একটা অসম যুদ্ধ। ইসরায়েল মানে বিশ্বের মানে টেকনোলজি, অস্ত্র প্রযুক্তি এবং বিভিন্ন মানে বিশ্বের সেরা শক্তি, সামরিক সরঞ্জাম, মানে সামরিক সরঞ্জাম দিয়ে বিশ্বে যারা আমেরিকাকে মানে এগুলো সরবরাহ করছে তাদের সেইখানে একটা ফিলিস্তিনের কত অল্প কিছু মানুষ, হ্যাঁ, তাদের যে লড়াই, তারা এই লড়াইটাকে এতদিন ধরে রাখা এবং শেষ পর্যন্ত ইসরায়েলকে অস্ত্রবিরতিতে বাধ্য করা, নৈতিকভাবে এটা ইসরায়েলের জন্য ব্যাপক পরাজয়। এটা আমি বলছি না, ইসরায়েল সরকারের তাদের পররাষ্ট্রমন্ত্রী এটা স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ আরও অন্যান্যরা সবাই স্বীকার করেছেন যে এই যুদ্ধে ইসরায়েলের পরাজয় হয়েছে। এবং শুধু তাই না, এবং তারা এটাও বলেছে এই প্রথম ইসরায়েল কোনো রাষ্ট্রের কাছে মানে কারো কাছে পরাজয় মেনে নিতে বাধ্য হলো ইন হিস্ট্রি, তার ইতিহাসে প্রথম। এখন প্রশ্নটা হলো কি, গাজার এই থেকে আমরা কি শিক্ষা পাই? গাজা থেকে আমরা শিক্ষা পাই হলো যে জাতি মরতে ভয় পায় না তাকে কেউ পরাজিত করতে পারে না। ফিলিস্তিনিরা এই শিক্ষা আমরা দিয়েছে। এ থেকে আমরা যারা লড়াই করতে জানে, হ্যাঁ, জয় তাদের জন্যই। এই চেতনাটা যদি আমি আমার জাতীয় জীবনে নিয়ে আসতে পারি, আজকে যখন
আপনার ভারতের মতো একটা মহাশক্তি আমার সীমান্তের ভেতরে দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশকে আপনার দাবাইয়ে রাখতে চাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার ফ্যাসিজমের সময়ে যে শত শত চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটা করদরাজ্যে পরিণত করেছিল, এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যখন বাংলাদেশ সেই করদরাজ্যের থেকে দারুণভাবে বেরিয়ে ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে একটা স্বাধীনভাবে নিজের মর্যাদায় দাঁড়াতে চেষ্টা করছে, তখন ভারত নানা ষড়যন্ত্র দিয়ে আমাদের উপরে এই আবার সেই জায়গায় ফেরত আনতে চেষ্টা করছে। সেইখান থেকে আমরা কালকে যে আপনার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আমরা দেখেছি কিভাবে একজন সাধারণ মানে কৃষক আপনার রুখে দাঁড়িয়েছে, ওদের বিপুল পরিমাণ প্রস্তুতি। এই গাজার চেতনা যদি আমরা আমাদের জাতীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, কেউ আমাদের পরাজিত করতে পারবে না। আলোচনার এই পর্যন্তটুকু আমরা গাজার ভেতরেই রাখতে চাই, গাজা প্রসঙ্গে থাকতে চাই। আপনি চমৎকার বলছিলেন দুধ ভাই, আপনার কি মনে হয় যে গাজায় যে যুদ্ধটা চললো গত 15 মাস ধরে, এখানে আরব বিশ্ব যে ভূমিকা পালন করেছে আরব দেশগুলো, এর চেয়ে ভিন্নতর কোনো ভূমিকা পালন করতে পারতো বা করা উচিত ছিল? অবশ্যই করা উচিত ছিল। যেমন আমরা 1 মিনিট পাবো আলোচনায়। যেমন ইউরোপের শিখণ্ডী হিসাবে পরিচিত মানবতার কথা বলে, আমেরিকা মানবতার কথা বলে, তারা মানবতার ন্যূনতম দৃষ্টান্ত এই ক্ষেত্রে রাখতে পারে নাই। যেখানে শিশুরা তার পরিবার হারিয়ে সে একা খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছে, সেখানে মানবতার দৃষ্টান্ত তারা রাখে। দেখা গেল যে শিশু খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছে, সেই হয়তো বোমা হামলায় মারা গেছে, বিমান মারা গেছে। মিডল ইস্টে আমরা ইসলামের কথা বলি, যেসব দেশগুলো ওখানে আছে অতীতে এর বিরোধিতা করছে, কিন্তু তাৎক্ষণিকভাবে যে ভূমিকাগুলো নেওয়ার দরকার ছিল মুসলিম দেশ হিসাবে, সৌদি আরব সহ অন্যান্য দেশে, আমরা উল্লেখযোগ্যভাবে এবার সেই ভূমিকা লক্ষ্য করিনি। এটাও আমাদের জন্য, যারা মুসলিম জাতিগোষ্ঠীভুক্ত তাদের জন্য। 2 হচ্ছে যারা যুদ্ধবিরতি সারা বিশ্বে বিভিন্ন দেশ যারা স্বাধীনতাকামী, তারাও এই ক্ষেত্রে তাদের ভূমিকা মানে নির্ভেজালভাবে দেখাতে ব্যর্থ হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে জাস্ট মুখে প্রতিবাদ করবে সেটাও তারা দেখাতে পারেনি, বরঞ্চ বিভিন্ন দেশের জনগণ এইগুলোকে বিরোধিতা করেছে। সেটা বিভিন্ন দেশে, সেটা ইউরোপে, আমেরিকা, বিভিন্ন দেশে সেই সব সরকারগুলো বরঞ্চ মানবতার বিপক্ষে তারা ভূমিকা পালন করে। অনেক ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু, ধন্যবাদ মেহেদী হাসান পলাশ। আমরা শেষ করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন টেবিল টক। আজকের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আপনারা আমাদের সাথেই থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন। আশা করছি আগামীকাল আবারও এই অনুষ্ঠানে আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় চাইছি।